অনেকদিন পর এই রাস্তায় মানুষ দেখা গেল। আজ তো ঘাড় মটকাবো আর আমার উপোস ভাঙবো। দুজনে সেই আওয়াজ শুনে ঘাবড়ে গেল। বাদলপুর শহরে থাকে রমেশ আর রানী নামে দুই দম্পতি। তাদের সবে নতুন বিয়ে হয়েছে। রমেশ শহরে পোস্ট অফিসে একটা ভালো জব করে, আর সামনের সোমবার তাদের প্রথম জামাই ষষ্ঠী। সেই জন্য রমেশ আর রানীর আনন্দটাও ছিল আলাদা। রমেশ কাজ থেকে বাড়ি ফিরে খেয়ে দিয়ে শুতে যাওয়ার সময় রানী রমেশকে বলে, কি গো, সোমবার যে জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি যাবে, কিছু ভেবেছো? আরে তোমাকে সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পদ্মার ইলিশ আর দাসেদের দোকানের নলেন গুড়ের রসগোল্লা, তাতেই দেখবে তোমার বাবা মা আনন্দে জামাই খাতির আরো বাড়িয়ে দিয়েছে। দেখা যাক কি হয়। প্রথমবার জামাই ষষ্ঠীতে যাচ্ছ বাপু, কোনো গন্ডগোল যেন না হয়, দেখো। আরে না না, কোনো গন্ডগোলই হবে না, তুমি অত চিন্তা করো না, এখন ঘুমো তো। সোমবার 5টার সময় রমেশ আর রানী রেডি হয়ে বাসে উঠল। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি তাড়াতাড়ি পৌঁছতে হবে। রমেশের শ্বশুর বাড়ি কাশীপুর গ্রামে, বাদলপুর থেকে 3 ঘন্টার রাস্তা। সবকিছু মনে করে নিয়েছো তো? আরে হ্যাঁ গো, এই তো মিষ্টির হাড়ি আর ভোরবেলায় বাজারে গিয়ে পদ্মার ইলিশ নিয়েছি। তা ওই পাশের বাজারের ব্যাগে রাখা আছে। খুশি? হ্যাঁ। দুজনে বেশ আনন্দে গল্প করতে করতে যাচ্ছিল। এমন সময় বাসটা গেল খারাপ হয়ে। বাসটা থামলো একটা নির্জন রাস্তায়। যা, গাড়িটা থামলো কেন গো এরকম একটা জায়গায়? সেটাই তো আমি ভাবছি, তুমি বসো, আমি দেখে আসি। ও দাদা, হঠাৎ করে গাড়িটা থেমে গেল কেন? আরে বুঝলেন দাদা, বাস তো সকালে একদম ওকে ফাইন ছিল, হঠাৎ করে কেমন ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে গেল। তা দেখেই ভাবি কেমন কনফিউজ, মানে কেমন হতভম্ব হয়ে গেলাম। ঠিক হতে কতক্ষণ লাগবে আর? এখন তো কিছু বলতে পারছি না দাদা। নো হেল্প নিয়ার বাই এই নামে কোনো মেকানিক তো নেই আশেপাশে। এখান থেকে 10 কিলোমিটার দূরে, মানে ওই আর কি নিউজটা নিয়ে, মানে খবরটা নিয়ে যেতে হবে আর কি। তা আপনারা কোথায় যাবেন সেটা বলুন। কাশীপুরে। তাহলে এক কাজ করুন, পায়ে হেঁটে আধা ঘন্টা লাগবে নন্দীপুরে। ওখান থেকে বাস পেয়ে যাবেন রানীনগরের জন্য। সেখান থেকে কাশীপুর কাছেই। এখন ফোন করে মেকানিক ডাকলে কখন আসবে কিছুই বলতে পারছি না। এটা শোনার পর রমেশ বাসে উঠে পড়ে। রমেশকে দেখে রানী বলে, কি গো, কি হলো? আর বলো না, বাসের ইঞ্জিনটা গেছে খারাপ হয়ে। কখন যে ঠিক হবে ড্রাইভার কিছুই বলতে পারছে না। তাহলে এখন কি হবে? ড্রাইভার বলল আধা ঘন্টা হেঁটে গেলে নন্দীপুর থেকে রানীনগরের বাস পাওয়া যাবে। ওখান থেকে হেঁটে সামনেই কাশীপুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, চলো চলো, না হলে আবার খুব দেরি হয়ে যাবে যে পৌঁছতে। এই বলে দুজনে বেরিয়ে পড়ল নন্দীপুরের দিকে বাস ধরার জন্য। নন্দীপুর যখন পৌঁছলো তখন প্রায় 8টা। তো অনেকক্ষণ সেখানে অপেক্ষা করার পর রানী বলল, উফ, আর যে কত দেরি লাগবে গো, 8টা তো বেজেই গেল। মা বাবা চিন্তা করছে খুব। কতবার বললাম একটা ফোন নিতে, নিলই না। আরে আগেকার মানুষ তো, তাই ফোন নেয়নি। আরে ওই তো একটা বাস আসছে মনে হচ্ছে। কই? হ্যাঁ, ওই তো আসছে। তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে এসে, ও দাদা, রানীনগর যাবে? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ যাবে, তাড়াতাড়ি উঠুন। এরপর তারা বাসে উঠে রানীনগরের দিকে রওনা দিল। বাস যখন রানীনগর এসে থামলো তখন বাজে প্রায় 10টা। বাস থেকে নেমে রানী রমেশকে ক্লান্ত স্বরে বলল, একদম হাঁটতে পারছি না, দেখো না একটা গাড়ির ব্যবস্থা যদি করা যায়। এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। এই রাস্তায় তো একটা সাইকেলও পেরোচ্ছে না। চলো চলো, এত কষ্ট যখন করেছো আর সামান্য কষ্ট করে নাও। কোনো গাড়ির সন্ধান না পেয়ে রমেশ আর রানী হাঁটা শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর রানী খুব ক্লান্ত হয়ে যায়, আর তখন রমেশকে বলে, আর পারছি না গো। আরে একটু চলে নাও, আজকের দিনটাই তো। এই বলে রানী রমেশের হাত ধরে এক পা এগোলো। তখনই এক বিকট হাসির আওয়াজ শুনতে পেল।
অনেকদিন পর এই রাস্তায় মানুষ দেখা গেল। আজ তো ঘাড় মটকাবো আর আমার উপোস ভাঙবো। দুজনে সেই আওয়াজ শুনে ঘাবড়ে গেল। ভয় পেয়ে রানী রমেশকে বলল, ওগো, তুমি শুনছো? আমার যে খুব ভয় লাগছে। আমি আছি তো, একদম ভয় পেও না, দেখছি আমি। শটান করে মেছো ভূত গাছের মগডাল থেকে নেমে তাদের দুজনের সামনে এসে হাজির। আমি মেছো ভূত, তোরা যাই নিচ্ছিস আমাকে দিয়ে দে, না হলে খুব বিপদ। বিপদ মানে? কি করবে তুমি? আমি তোমাকে একদম ভয় পাই না। দেখবি রে, তবে দাঁড়া। তখনই ভূত নিজের হাত দিয়ে রমেশকে হাওয়াতে তুলে দিল। দয়া করে ছেড়ে দাও ওকে, দয়া করে ছেড়ে দাও। একটা শর্তে ছাড়বো। কি শর্ত বলুন? আমি সব শর্ত মানতে রাজি। তাহলে তোদের ব্যাগে যা কিছু খাবার জিনিস আছে আমাকে দিয়ে দে। ওকে ছেড়ে দিন, আমি সব দিয়ে দিচ্ছি। ভূতটা আস্তে আস্তে করে রমেশকে নিচে নামিয়ে দিল। রানী রমেশের কাছে গিয়ে বলল, ঠিক আছো তো তুমি? হ্যাঁ ডার্লিং, আমি একদম ওকে ফাইন আছি। হোয়েন আই অ্যাম হিয়ার দেন ডোন্ট ফেয়ার। এইসব তোরা পরে করিস, আমাকে খাবার জিনিসগুলো কখন দিবি? রানী খাবার জিনিসগুলো হাতে করে ভূতের সামনে নামিয়ে দেয়। এই নিন, এই নিন। হ্যাঁ হ্যাঁ, বাবা 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 বাবা, নলেন গুড়ের রসগোল্লার ইলিশ, আজ মনের আঁশ মিটিয়ে খাবো। যা যা যা, ছেড়ে দিলাম। এবার যখন আসবি এই রাস্তা দিয়ে, আবার আমার জন্য নতুন কিছু মাছ নিয়ে আসিস না, না হলে তোর ঘাড় মটকে খাবো। পরের বারে মাছ নয়, মাছের মাথাটাও আনবো না। তুই ভূত, তোকে শায়েস্তামি করেই ছাড়বো। তুমি যেমন চাইবে তেমনই হবে। এই বলে রানী আর রমেশ ওখান থেকে চলে যায়। শ্বশুরবাড়ি পৌঁছে রমেশ একটু দুঃখী ছিল, কারণ প্রথমবার শ্বশুরবাড়ি এলো কিন্তু খালি হাতে। রানী তার মাকে যা যা রাস্তায় ঘটেছে তা জানায়। কি বলিস? তোদের কিছু হয়নি তো? দুগ্গা দুগ্গা। মা, তোরা ঠিক মতো বাড়ি ফিরলি, এটাই শান্তি। আমি কাল মায়ের মন্দিরে গিয়ে তোদের জন্য পুজো দিয়ে আসবো। এই বলে রমেশের শাশুড়ি রমেশকে থালা সাজিয়ে খেতে দিল। সুস্বাদু। মা, কি বানিয়েছো তুমি এই সর্ষে ইলিশ! অনেকদিন পর এত সুন্দর ইলিশ খেলাম। খাও বাবা, খাও। অনেক দূর থেকে এসেছো, তোমার জন্যই তো বানানো। আমি যেমন করেই হোক ওই মেছো ভূতের বদলাটা নেবই। কাল দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওগো, শুনছো? ঘুমিয়ে পড়লে নাকি? না না, বলো, জল খাবে নাকি? না না, তোমাদের গ্রামে কোনো সাধু বাবা আছে কিনা জানো? কেন গো, সাধু বাবা কি জন্য লাগবে তোমার? না না, ভাবছিলাম যদি কোনো উপায় দেয় উৎপত্তি থেকে, যাতে তুমি সুরক্ষিত থাকো। হ্যাঁ, আছে একটা গ্রামে, শ্মশান ঘাটে তার বসবাস। আচ্ছা নাও, এবার ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। রমেশ ঘুরতে ঘুরতে শ্মশান ঘাটে পৌঁছে যায়। বাবা, তোমার কাছে আসলাম একটা সমস্যা নিয়ে। কেমন একটা মেছো ভূতের গন্ধ পাচ্ছি তোর থেকে। তোরা কি ওর শিকার হয়েছিস নাকি বৎস? হ্যাঁ বাবা, ওকে শায়েস্তা করার জন্য আমি ভাবছি। বুঝলাম, আর বলতে হবে না। এই বোতলটা নে, তোর জন্য আমি আগে থেকেই করে রেখেছিলাম। এই বোতলটা খুলেই বলবি, ওম ভ্রিং ক্রিম মাচো, ভূত প্রেত জাস্ট গোইন। তাহলেই দেখবি মেছো ভূত কেমন বোতলের ভেতর বন্ধ হয়ে যায়। ধন্যবাদ বাবা, আমি যাই, বাকি জিনিসগুলো ব্যবস্থা করি। তারপর রমেশ সেখান থেকে বাজারে এক কুমোরের কাছে যায় আর বলে, কাকু, বলছি একটা কাজ করে দিতে পারবেন? কি হলো বাবা, কি করতে হবে?
একটা মাটির তৈরি ইলিশ আর কয়েকটা রসগোল্লা বানিয়ে দিতে হবে, পারবেন? আচ্ছা আসো, বিকেলের মধ্যেই করে দিচ্ছে। সেদিন বিকেলে রমেশ কুমোরের কাছ থেকে মাটির তৈরি মাছ ও রসগোল্লা নিয়ে চলে যায়। আজ মেছো ভূতের সব ফুর্তি বার করছি। মাটির মাছে মাছের রক্ত লাগিয়ে দিয়েছি, আর রসগোল্লায় মাটির রস। কেমন বুঝতে পারে দেখি মেছো ভূত। কেমন একটা ইলিশ ইলিশ গন্ধ পাচ্ছি। আর এই সাথে রসগোল্লা মনে হচ্ছে। আজও মনে হয় কেউ আবার আসছে আমার মনের মতো খাবার নিয়ে। কই রে মেছো ভূত, কোথায় গেলি? আয়, তোর জন্য আজ পদ্মা নদীর ইলিশ আর গরম গরম রসগোল্লা এনেছি, নে নিয়ে যা। বাবা, এ তো সেই গজানন্দনের জামাই, আমার জন্য আবার ইলিশ আর রসগোল্লা এনেছে। বাপরে, ব্যাপারটা তো ঠিক লাগছে না। কি রে, তোর বুকে কোনো ভয় ডর নেই দেখছি। শহরের ছেলে বাপু, টেনশন লেনে কা নেই, সির্ফ দেনে কা। কেমন বুঝলে? নাও, তোমার জন্য এই নিয়ে এলাম। নাও নাও, খেয়ে নাও দেখি এবার। মেছো ভূত সেই মাটির তৈরি মাছের রসগোল্লা পেয়ে আনন্দে আর কিছু না ভেবে যেই না মাছে কামড় দিল, মেছো ভূতের সব দাঁত ভেঙে গেল। ও মাগো, এই দাঁত ফাট সব ভেঙে গেল। ও মাগো। এইদিকে রমেশ সেই সাধু বাবার দেওয়া বোতলের মুখটা খুলে মন্ত্র পড়তে লাগলো। ওম ভ্রিম ক্রিম মেছো ভূত জাস্ট গো ইন। মন্ত্র পড়া শেষ হওয়া মাত্র মেছো ভূত সেই বোতলের মধ্যে আটকে গেল। নে মেছো ভূত, দেখ তোর কি করি এবার। বড্ড লোকের মাছ আর খাবার ছিনিয়ে খেয়েছিস, এবার দেখ কেমন লাগে। ও মাগো, ও মাগো, ছেড়ে দে। তুই আমায় আমায় ছেড়ে দে। আমি আর করবো না, এরপর থেকে মাছ ছিনিয়ে খাবো না। এবারের মতো ছেড়ে দে। তোর কাছে ক্ষমা চাইছি, আর কখনো হবে না। প্লিজ ছেড়ে দে। আমার থেকে ক্ষমা নয়, গ্রামের সবার থেকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, যেমনটা তুমি বলবে। মেছো ভূত শেষমেশ সবার থেকে ক্ষমা চায়। তারপর রমেশ বোতল থেকে মেছো ভূতকে মুক্তি দেয়, আর গ্রামের সবার মন থেকে মেছো ভূতের ভয় চলে যায়। আপনার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করুন নতুন নতুন ভূতের গল্প দেখতে।